হ্যালো বন্ধুরা, আমি কৌশিক। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শতকরা চ্যাপ্টারের নতুন কিছু অঙ্ক, যা যা করলে তোমাদের শতকরা চ্যাপ্টারের সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আসো, একদম মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। এবং এটি শতকরা চ্যাপ্টারের তৃতীয় পার্ট। সুতরাং চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন হচ্ছে, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম, ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো? ধরা যাক বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি 100 ইউনিট, এবং তাহলে ক্ষেত্রফল 100 × 100 হবে, কেননা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর হোল স্কোয়ার। বাহু ইন্টু বাহু, 100 × 100 স্কোয়ার ইউনিট। স্কোয়ার ইউনিট। এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য বাড়ানো হয়েছে 10%। 10% মানে কি, 100-তে বাড়ানো হয়েছে 10%, মানে 100-তে বাড়ানো হয়েছে 10। সুতরাং 10% বাড়ানোর পরে দৈর্ঘ্য হবে 100 + 10। সুতরাং বর্গক্ষেত্রের এখন ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এখন কত? একশো দশ ইন্টু 110। কেননা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হোল স্কোয়ার, বা বাহু ইন্টু বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। সুতরাং 110 × 110, 121 স্কোয়ার ইউনিট। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 10 10,000-এ বেড়েছে। 10,000-এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 10,000, এ বেড়েছে বেড়েছে কত? 2100। একে বেড়েছে 2100 ইন্টু 10,000, 100-তে বেড়েছে 21। সুতরাং 21% বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21% বেড়েছে। 21% বেড়েছে। বাহুর দৈর্ঘ্য 10% বেরোলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 21% বাড়ে। ঠিক আছে। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে, সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সময় মতো বিল দিয়ে আমাদের কাকিমা 54 টাকা ছাড় পেলেন। বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল হিসেব করে লেখো। তো বিদ্যুতের বিল 15% ছাড় পাওয়া যায়। তো 100 টাকায় ছাড় পাওয়া যায় 15 টাকা। ধরা যাক বিদ্যুতের বিল ছিল 100 টাকা, তাহলে ছাড় পাওয়া যেত 15 টাকা। এবং এখন সুতরাং আমরা এটাকে ত্রৈরাসিক পদ্ধতিতে করে নিতে পারি। বিদ্যুতের বিল বিদ্যুতের বিল একটা নিতে পারি, বিলের ওপর ছাড় বা বিলে ছাড়
লিখতে পারি বিদ্যুতের বিল 100 হলে ছাড় পাওয়া যায় 15 টাকা, আর ছাড় পেয়েছে 54 টাকা। বিদ্যুতের বিল কত? এক্স টাকা ধরে নিলাম। সুতরাং একটা জিনিস কি, বিদ্যুতের বিলে ছাড় যত বেশি হবে বিদ্যুতের বিল তত বেশি হবে, কারণ বিল বেশি হয়েছে বলেই ছাড়টা বেশি পাচ্ছি আমরা। সুতরাং বিদ্যুতের বিল এবং বিলের ছাড়টা সম্পর্কটা সরল সম্পর্ক। সুতরাং আমরা লিখতে পারি, যেহেতু সরল সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি 100:x অনুপাত 15:54, বা 100 15/54, বা লিখতে পারি এক্স ইকুয়াল টু 100 360 টাকা বিদ্যুতের বিল। এখানে দেখো, বিদ্যুতের বিল 100 টাকা হলে ছাড় 15 টাকা, এবং বিদ্যুতের যখন 54 টাকা ছাড় হবে তখন বিদ্যুতের বিল কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এরপরে আমরা প্রথমে দেখে নেব এদের মধ্যে সম্পর্কগুলো কি, সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। সরল সম্পর্ক হলে সরল সম্পর্কের মতো করে লিখবো, আর ব্যস্ত সম্পর্ক হলে ব্যস্ত সম্পর্কের মতো করে লিখবো। যেহেতু এদের মধ্যে সম্পর্কটা সরল, সুতরাং আমরা লিখতে পারি 100:x ইকুয়াল টু 15:54। ঠিক আছে, সুতরাং এটা 100। ঠিক আছে, তো এই এদের মতো করে আমি বিদ্যুতের বিলের হিসেবটা বের করলাম। সুতরাং বিদ্যুতের বিলের 360 টাকা বিদ্যুতের বিল। সুতরাং অঙ্কটা এমন কিছু অঙ্ক নয়, কিন্তু এই অঙ্কে তোমাদের ডেটা অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে, এবং বলতেই পারে বিদ্যুতের বিলের ছাড় 20%, এবং তোমার কাকিমা ছাড় পেলো 60 টাকা, তাহলে বিদ্যুতের বিল কত ছিল। ঠিক আছে, এভাবে অঙ্কর পরিমাণ মানে ডেটা চেঞ্জ করে দিতে পারে, কিন্তু অঙ্কটার যে সেম অঙ্ক সেটা কিন্তু এভাবেই তোমাদের করে করতে হবে। ঠিক আছে, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে আয়তন শতকরা কত হ্রাস পাবে, হিসেব করে লিখি। তো এখানেও এই অঙ্কটাও কিন্তু আগের অঙ্কটার মতো করে তোমরা ত্রৈরাসিক পদ্ধতিতে করতে পারো। তার আগে দেখো একটা জিনিস কি, জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। সুতরাং যদি বরফ গলে জল হয়, যেহেতু জল জমে বরফ হলে আয়তন বৃদ্ধি পায়, তাহলে বরফ থেকে গলে জল হলে আয়তন হ্রাস পাবে, এবং একই পরিমাণ হ্রাস পাবে, 10% হ্রাস পাবে। সুতরাং 10% হ্রাস পাবে না, সরি, সেটা কত হ্রাস পাবে সেটা আমাদেরকে বের করতে হবে। সুতরাং জল, ধরা যাক জল আছে 100 ইউনিট, এবং 100 পরিমাণ জল আছে, এবং জল জমে বরফ হলে 110 পরিমাণ বরফ হয়। তো 110 পরিমাণ বরফ আবার গলে জল হলে 100 পরিমাণ জল হয়। সুতরাং আমরা ধরে নেব বরফের পরিমাণ 100, জলের পরিমাণ 100 ইউনিট, তো বরফের পরিমাণ 110 ইউনিট। তো বরফ থেকে জল হলে 110 ইউনিট, বরফ থেকে যখন জল হবে তখন 10 ইউনিট হ্রাস পাবে। তো আমরা আমরা কি বললাম, জলের পরিমাণ ধরি 100 ইউনিট, বরফের পরিমাণ 110 ইউনিট। এই বরফ গলে জল হলে, তো বরফের পরিমাণ
আয়তন হ্রাস। এই বরফ, 110 ইউনিট বরফ যখন জল হয় তখন 100 ইউনিট হয়। তো 100 ইউনিট জল হলে হ্রাস পায় কত? 10 ইউনিট। 10 ইউনিট হ্রাস পায়। এই 10 ইউনিটটা কি করে আসছে? 110 - 100, 110 ইউনিটের বরফ আর 100 ইউনিটের জল। তো হ্রাস পায় কত? 10 ইউনিট। আর 100-র মধ্যে কত সেটা বের করতে হবে, কেননা বরফের শতকরা কত হ্রাস পাবে সেটা বের করতে বলেছে। এরপরে একটা জিনিস দেখো, বরফের পরিমাণ যত বেশি হবে বরফের আয়তন হ্রাস তত বেশি হবে, বরফের পরিমাণ যত কম হবে বরফের আয়তন হ্রাস তত কম হবে। সুতরাং এটাও একটা সরল সম্পর্ক। যেহেতু সরল সম্পর্ক, তা আমরা লিখতে পারবো কি, 110/100 ইকুয়াল টু 10:x। এটা আমরা লিখতে পারবো। এবং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো x ইকুয়াল টু, কি লিখবো? যেহেতু এটা সরল সম্পর্কে রয়েছে, সুতরাং 10x100/110 এটা লিখবো। সুতরাং বরফ গলে জল হলে আয়তন শতকরা 9.111% হ্রাস পাবে। হ্রাস পাবে। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম করতে হবে হিসেব করে লিখতে হবে। তো চিনির মূল্য 20% বেড়ে গেছে। ধরা যাক চিনির মূল্য 100 ইউনিটের দাম ছিল 100 টাকা। প্রথমেই ধরে নিই 100 ইউনিটের দাম ছিল, ধরা যাক 100 এককের দাম ছিল, 100 ইউনিট বা 100 এককের দাম ছিল 100 টাকা। এবং যেহেতু 20% চিনির দাম বেড়ে গেছে 20 টাকা, সুতরাং দাম বেড়েছে কিন্তু পরিমাণ একই রয়েছে। সুতরাং 100 এককের দাম হয়েছে কত? 100 এককের দাম বেড়ে হয়েছে 120 টাকা। এবার চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার। তো এখানে কি বলা হয়েছে, আমাদের 100 টাকাই ব্যবহার মানে খরচ করতে হবে। তো সুতরাং আমরা চিনি কিনবো, 100 টাকার চিনি কিনবো। সুতরাং আমার 100 টাকা চিনি যদি কিনি, 120 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। 120 টাকায়, এটা আমরা ত্রৈরাশিকে করছি না, নর্মালে করছি। 100 টাকায় পাওয়া যায় 100 একক চিনি। 1 টাকায় পাওয়া যায়, সরল সম্পর্ক, 100 একক চিনি। এবং 100 টাকায় পাওয়া যায় +250 একক চিনি। সুতরাং চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে? চিনির আগে
আগে ব্যবহার হতো, চিনির ব্যবহার হতো আগে কত? আগে ব্যবহার হতো 100 ইউনিট, ব্যবহার হতো 100 ইউনিট। এখন ব্যবহার হয় কত ইউনিট? এখন ব্যবহার হয় 250 ইউনিট বা একক। সুতরাং 100তে কত কম করতে হবে? 100 মাইনাস 250/3, 300। 300 মাইনাস 250, 50। 16.16 ব্যবহার কমাতে হবে। যেহেতু আগে ব্যবহার হতো 100 ইউনিট, এখন ব্যবহার হচ্ছে 250/3 ইউনিট। সুতরাং ব্যবহার কমাতে হবে 100 মাইনাস 250/3। তো 50/3 একক ব্যবহার কমাতে হবে। তো 50/3 মানে কত? 16.23 একক। তো 16.23% ব্যবহার কমাতে হবে, যেহেতু 100তে বের করতে বলেছে, আমরা 100তে বের করেছি। আমিনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরে 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো হিসাব করে লেখো। আমিনা বিবির বেতন 20% প্রথমে বৃদ্ধি পেল, তারপরে আবার 20% হ্রাস পেল। তো আমিনা বিবির প্রথমে বেতন কত ছিল? ধরবো আমি আমিনা বিবির বেতন ছিল 100 একক বা 100 টাকা ধরি। তো 20% বেতন বৃদ্ধি পাওয়ার পরে বেতন বৃদ্ধি আমিনা বিবির বেতন কত হয়? আমিনা বিবির বেতন হয় 120 টাকা। 100 টাকায় 20% বৃদ্ধি পায়। তো যেহেতু বেতন 100 টাকা ধরে নিয়েছি, তো 20 টাকাই বৃদ্ধি পাবে। তো বেতন বৃদ্ধি পাওয়ার পরে প্রথমে বৃদ্ধি পায় 120 টাকা, এরপরে 20% হ্রাস পেল। এরপরে বেতন 100 টাকায় 20% হ্রাস পায়, মানে 100 টাকায় হ্রাস পায় 20 টাকা। শতকরা মানে কি? 100 টাকায় কত হ্রাস পায়? 100 টাকায় হ্রাস পায় 20 টাকা। এখন বেতন 120 টাকা। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে যে 120 টাকায় কত হ্রাস পায়। তো 1 টাকায় হ্রাস পায় 20 এর 100। 120 টাকায় হ্রাস পায় কত? 20/100 ইন্টু 120। তো 20 টাকা হ্রাস পায়। তাহলে আমিনা বিবির বেতন কত হয়? আমিনা বিবির বেতন হয় 20% হ্রাস পাওয়ার পরে বেতন হয়
120 মাইনাস 24, 96 টাকা। তো শতকরা কত পরিবর্তন হলো? শতকরা আমিনা বিবির বেতন শতকরা পরিবর্তন হয়। আমিনা বাবুর প্রথমে ছিল, আমিনা বিবির বেতন ছিল 100 টাকা। 100 টাকা থেকে 96 টাকা শেষ পর্যন্ত 20% বৃদ্ধি এবং 20% হ্রাস পাওয়ার পরে 96 টাকা হলো। তার মানে 100 থেকে 96 হলো। এখন তাহলে ক টাকা কমলো? 4 টাকা কমলো। আমিনা বিবির বেতন কমেছে 4 টাকা, 100 টাকায় কমেছে 4 টাকা। আমিনা বিবির বেতন 100 টাকায় কমেছে কত? 4 টাকা। সুতরাং আমিনা বিবির বেতন বেতনের শতকরা পরিবর্তন কত হয়েছে? আমিনা বিবির বেতনের শতকরা পরিবর্তন 4%। শতকরা পরিবর্তন 4 টাকা বা 4%, বা 4%, বা 4%, যে কোনো শতকরা লিখলে 4 টাকা লিখবো, আর শতকরা না লিখলে 4% লিখবো। আমিনা বাবুর বেতনের পরিবর্তন 4% এমনি করে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। অঙ্কগুলো মেন যে যে জিনিসটার উপর জোর দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে তোমার 100-তে কত, ঠিক আছে? ত্রৈরাসিক পদ্ধতি হোক বা ইউনিটারি মেথড হোক, যে কোনো মেথডই হোক, তোমার আমাকে 100 টাকাতে কত সেই জিনিসটা বের করতে হচ্ছে, এবং 100 টাকাতে কত বের করার পরে সেটা হিসেব করা হচ্ছে। সুতরাং আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো, এবং অঙ্কগুলো যদি বুঝতে না পারো তাহলে, বা কোথাও যদি ডাউট থাকে কোনো, আমাকে কমেন্ট করে জানাও। আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করবো। থাকো। ধন্যবাদ।